দেখ, তাহলে আরেকটা ভিডিও নিয়ে আমরা আবার ফিরে এসেছি। এই ভিডিওটাতে মেনলি ডিসকাস করা হবে যে ক্লাস ইলেভেনের যে একটা চ্যাপ্টার আছে সেট তত্ত্ব, সেটার বেসিক কিছু ইনফরমেশন কুইক রিভিশনের মাধ্যমে, ঠিক আছে? তাহলে দেখ, সেট তত্ত্ব জিনিসটা আমাদের খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক। সেট তত্ত্বটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের এই নেক্সট চ্যাপ্টারগুলো রিলেশন অ্যান্ড ফাংশন ওগুলো ভালো করে বুঝতে পারবো। প্লাস আমাদের ক্লাস ইলেভেনে আছে প্রবাবিলিটি, ক্লাস টুয়েলভেও যে প্রবাবিলিটি আছে সেগুলো আরো ভালোভাবে বুঝতে পারবো। প্লাস এটা না করা থাকলে ওটা বুঝতে পারবে না ভালো করে একবারে, ঠিক আছে? তো দেখ, সেট তত্ত্ব বা সেট থিওরি যেটা আছে সেটা আমাদের কি কি বলেছে দেখ। ফার্স্ট যেটা বলেছে যে এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট এলিমেন্ট হুইচ আর ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, ঠিক আছে? তো ওয়েল ডিফাইন্ড মানে হচ্ছে সুসংজ্ঞাত। সুসংজ্ঞাত জিনিসটা কি ওটা আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো, ঠিক আছে? ডিস্টিংক্ট কথাটা মানে কি দেখ, আচ্ছা তাহলে আমাদের বলেছে কি এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন, মানে কালেকশন মানে কি একটা সংকলন অনেকগুলো এলিমেন্ট, মানে কি বস্তু সমূহের, যেগুলো কি ফার্স্ট কথা ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মানে পরস্পর থেকে আলাদা হবে বা বিচ্ছিন্ন হবে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, যে তোদের একটা ক্লাসরুমের মধ্যে তোরা আছিস, ঠিক আছে? ক্লাসরুমের মধ্যে দেখবি তোরা নোটিস করে সবাই তোরা একে অপরের থেকে কি বিচ্ছিন্ন, মানে আলাদা আলাদা হবে। কেউ একই রকম হবে না বা সেম হবে না, সবাই একে অপরের থেকে আলাদা আলাদা। তাহলে সেই জন্য আমরা কি বলতে পারি, ক্লাসরুমটা যদি একটা সেট হিসেবে আমরা ধরে নিই, অনেকগুলো স্টুডেন্টের কালেকশন একটা, বা অনেকগুলো স্টুডেন্ট নিয়ে একটা সেট হচ্ছে, তাহলে সেটা বলতে পারি যে সেগুলো কি ডিস্টিংক্ট হয় এলিমেন্ট গুলো। সেকেন্ডলি কি হুইচ আর ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, মানে যে এলিমেন্ট গুলো সেটের ভিতরে থাকবে সেগুলো ক্রম নিরপেক্ষ হবে। ক্রম নিরপেক্ষ কথাটা মানেটা কি? ক্রম নিরপেক্ষ কথাটা মানেটা হচ্ছে যে এমন জরুরি নয় যে তারা একটা নির্দিষ্ট অর্ডারে বসবে। যেমন তোরা যদি দেখিস ক্লাসরুমের ভেতরে, তো তোরা যখন বসিস তখন সেখানে কোনো একটা মানে অর্ডার থাকে না যে এই একের পরে দুই বসবে, তিনে বা তিনের পরে চার বসবে। ওটা যে রকম ভাবে এলোমেলো ভাবেও বসা যেতে পারে আর একরকমও বসা যেতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের একের পরে দুই হবে বা দুইয়ের পরে তিন হবে, আমরা এটাকে তিন এক দুই তিন এরকম ভাবেও লিখতে পারি। তাহলে এ সেট ইজ এ কি একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট এলিমেন্ট হুইচ আর ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, ঠিক আছে? তাহলে আমাদের যেমন এক্সাম্পল দিই, এ একটা ধরে নে সেট। এ সেটের মধ্যে আমাদের আছে ওয়ান টু আছে, এক্স আছে, ওয়াই আছে, ফাইভ আছে, এমনি কমপ্লেক্স নাম্বারও থাকতে পারে। এটা একটা কি আমাদের সেট বলা যেতে পারে। নোটিস করে এখানে প্রত্যেকটা এলিমেন্ট একে অপরের থেকে আলাদা। আবার যদি আমরা একটা বি একটা সেট নিয়ে নিই, বি সেটের মধ্যে আমরা রাখছি ধর ওয়ান রাখছি, টু রাখছি, ফাইভ রাখছি, আই রাখছি, আই রাখছি। দেখ এখানে নোটিস করে দেখ, আমাদের এখানে আই আর আই রিপিটেড চলে এসেছে, তাহলে এটা আমরা সেট বলতে পারবো না, ঠিক আছে? তাহলে সেটের মধ্যে রিপিটেড এলিমেন্ট থাকবে না, সেটের মধ্যে মাস্ট কি আমাদের যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো আমাদের আলাদা আলাদা থাকতে হবে। আর কি ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, আমরা এই যে এক দুই পাঁচ লিখেছি, এই যে এক দুই এটা লিখেছি, এটা আমরা এমনিও লিখতে পারি যে একটা সেট লিখতে পারি যে তিন আছে, চার আছে, দুই আছে, এক আছে। দেখ এদের কোনো অর্ডার নেই, তাহলে এরকম আকারে লেখা যেতে পারে। বুঝতে পেরেছিস? ঠিক আছে। এরপরে সেটের ভিতরে যে আমাদের এই পদগুলো থাকে সেগুলোকে আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে এক একটা এলিমেন্ট। এগুলোকে আমরা বলতে পারি এক একটা কি, এগুলোকে এলিমেন্ট বলতে পারি, বা বাংলাতে যদি বলিস তো এগুলোকে পদ বলা হয়, ঠিক আছে? তাহলে এখানে এখানে আমরা আর কি জানার মতন আছে। ফার্স্ট কি বললাম, সুসংজ্ঞাত। তাহলে সুসংজ্ঞাত ডেফিনেশনটা কি হচ্ছে দেখ, নোটিস করে দেখ, সুসংজ্ঞাত কথাটার অর্থ হচ্ছে যে একটা সেটের যেটা অর্থটা হয়, অর্থটা একটা মানে অর্থটা একটা কিছু একটা মানে বোঝানোর চেষ্টা হতে পারে, ঠিক আছে? যেমন ধরে নে যে আমরা একটা সেট নিচ্ছি, আমরা লিখলাম এ সেটের মধ্যে লিখছি আমরা যে এক থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 থেকে 10 পর্যন্ত যদি স্বাভাবিক সংখ্যা লেখা হয়, সেগুলো আমরা সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে বা আরো কেউ যদি অন্য কোথাও আছে, এই দেশের অন্য কোথাও আছে, সবার ক্ষেত্রে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা কি হবে, আমাদের যেগুলো জানি সেগুলো হবে 1 2 3 করে কত পর্যন্ত, 10 পর্যন্ত। তাহলে এই সব যে সেট মানে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা কি করছি, একটা কার্লি ব্র্যাকেটের ভিতরে লিখছি। সেই জন্য সেটাকে আমরা কি বলছি, পুরোটাকে একটা সেট, আর এটার একটা কি অর্থ বহন করছে। বুঝতে পারছি, একটা অর্থ আছে। যেমন আমরা যদি বলি যে সমস্ত আমাদের যতগুলো ভাওয়েল আছে, ঠিক আছে, যে আমাদের সমস্ত ভাওয়েলগুলির সেট যদি বলা হয় তো সেটা কি এ ই আই ও ইউ হবে। তাহলে দেখ এটা একটা নির্দিষ্ট অর্থ আছে যে সবার ক্ষেত্রে সমস্ত ভাওয়েলটা সেমই হয়, এইগুলোই হবে, ঠিক আছে? কিন্তু ধর আমরা একটা এক্সাম্পল লিখছি, আমরা লিখছি ধর এখানে একটা এক্সাম্পল লিখছি, আমরা লিখছি যে এ একটা সেট, এ এ সেটের মধ্যে আমরা লিখছি যে ভারতের মানুষের প্রিয় খেলা,
ঠিক আছে। এরপর দেখ ভারতের মানুষের প্রিয় খেলা বলতে কি, ভারতের মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে। তা ধর আমি তোকে জিজ্ঞেস করলাম যে প্রিয় খেলা কি, তুমি বললি আমাকে ক্রিকেট, ঠিক আছে, ফুটবল, ঠিক আছে, টেনিস, এগুলো তুমি বললি। আর কাউকে জিজ্ঞেস করলাম, ও বলছে ভলিবল হবে আমাদের, ভলিবল হবে, ক্যারাম হবে আমাদের ফেভারিট, ঠিক আছে, ক্যারাম, ঠিক আছে। আবার কাউকে জিজ্ঞেস করলাম, ও তো আলাদা লেভেলে বলছে, ও বলছে আমার স্যার ফ্রি ফায়ার খেলতে ভালো লাগে, পাবজি খেলতে ভালো লাগে। তাহলে তার ক্ষেত্রে ফেভারিট খেলা কোনটা, এগুলো হয়ে যাচ্ছে। কারো ক্ষেত্রে ক্রিকেট, ফুটবল, টেনিস, এগুলো হচ্ছে। তো সবার ক্ষেত্রে তুই নোটিস করে দেখ, ভারতের আলাদা আলাদা মানুষের ক্ষেত্রে প্রিয় খেলার ডেফিনেশনটা কি আলাদা আলাদা। তো সেগুলো কি আমরা একটা সেটের ভিতরে লিখতে পারি? পারি না। সেই জন্য আমাদের সেটার কি, যে আমাদের অর্থটা বহন করতে বুঝেছে সেটটা, সেটা অর্থটা বহন করছে না, তাহলে আমরা কি বলবো, এগুলো সেট নয়। তাহলে যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই জিনিসটাই আমরা সেট বলতে পারি। সেটাই হচ্ছে আমাদের এখানে ওয়েল ডিফাইন্ড কথাটার অর্থ। বুঝতে পেরেছিস? এরপর আর কি আমাদের এখানে জানার মতন আছে, আমাদের জানতে হবে যে একটা সেটের যে পদগুলো আছে, এখানে কতগুলো পদ আছে, 10টা পদ আছে। তাহলে এই 10টা পদের যেটা সংখ্যা, সেটাকে আমরা বলতে পারি এখানে কার্ডিনাল নাম্বার বা সেটের পদ সংখ্যা। তাহলে যেমন এক্সাম্পল হিসেবে দেখে নিতে পারি, যেখানে একটা সেট আছে 2 4 6 8 10, এখানে পদ কতগুলো আছে, 5টা আছে। তাহলে এটাকে আমাদের এইভাবে লেখা হবে যে নাম্বার অফ এ সেটের মধ্যে পদ সংখ্যা কত আছে, 5টা। এটা হচ্ছে এ সেটের কার্ডিনাল নাম্বার বা পদ সংখ্যা। বুঝতে পারছি যে সেট জিনিসটা কি। সেট মানে আমাদের কি, একটা কার্লি ব্র্যাকেটের ভেতরে লেখা হবে, কমা দিয়ে লেখা হবে অনেকগুলো বস্তু সময়ের সংকলন। ঠিক আছে, বস্তু সময়ের মধ্যে অনেক কিছু থাকতে পারে, 1 2 থাকতে পারে, নেগেটিভ নাম্বার থাকতে পারে, এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, ইভেন নাম পর্যন্ত থাকতে পারে, সেটাও একটা সেটের মধ্যেই পড়ছে। ঠিক আছে। এরপর নেক্সট আমরা কি জানবো, যে সেট, যে কোনো সেটকে আমরা দুরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, মানে দুরকম ভাবে আমরা লিখতে পারি। কিরকম, একটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি বা ছকবন্দীকরণ পদ্ধতি, এটাকে ইংরেজিতে রোস্টার বা টেবুলার মেথড বলে। আর একটা হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি বা সেট নির্মাণ পদ্ধতি। ঠিক আছে। আচ্ছা, তালিকা পদ্ধতি বা ছকবন্দীকরণ পদ্ধতি কোনটা? দেখ আমরা একটু আগে যে পদ্ধতিটা আমরা নিয়ে ডিসকাস করলাম, সেই পদ্ধতিটা হচ্ছে আমাদের তালিকাবদ্ধ পদ্ধতি। মানে কি, যে পদ্ধতির মধ্যে আমরা কি করতে পারি, যে যে কোনো সেটকে আমরা একটা কার্লি ব্র্যাকেটের ভিতরে লিখতে পারি, আর এখানে শুধু আমাদের এলিমেন্ট গুলো থাকবে। ঠিক আছে। তাহলে সেটাকে আমরা কি বলছি, ছক বন্দীকরণ পদ্ধতি বা তালিকা পদ্ধতি। এরপরে নেক্সট কি আসছে, যে আমাদের ধর্মভিত্তিক পদ্ধতি বা সেট নির্মাণ পদ্ধতি। এটা আমাদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা শিখে রাখা এই জন্য জরুরি, কারণ আমাদের রিলেশন চ্যাপ্টার, ফাংশন চ্যাপ্টারটাতে এর ইউজ আমরা দেখতে পাবো। আর এটাই আমাদের বেশিরভাগ জায়গায় সেটের ক্ষেত্রেও আমরা ইউজটা দেখতে পাবো। তো আমাদের ধর্মভিত্তিক পদ্ধতিটার কথাটার মানে কি হচ্ছে, বা সেট নির্মাণ পদ্ধতি। দেখ ধর্মভিত্তিক মানে কি, যে যে পদ্ধতিতে আমাদের ওই সেটের ধর্মটাকে ওখানে বোঝানো হবে, বা ধর্মটা কি সেটা দেখানো হবে, বা ওইটা থেকে আমরা কি, যে এই টেবুলার ফর্মে সেটটা নির্মাণ করতে পারি, বিল্ড করতে পারি। তো সেটাকে আমরা কি বলছি, ধর্মভিত্তিক পদ্ধতি। যেমন আমরা এক্সাম্পল দিচ্ছি, ধর্মভিত্তিক পদ্ধতিকে নর্মালি কি রকম ভাবে লেখা হয়। ধর এ একটা সেট হচ্ছে, তো এটা ধর্মভিত্তিক পদ্ধতিতে যদি লেখা হয়, তো এটা এরকম লেখা হবে যে এক্স, এটাকে আমরা সাচ দ্যাট বলি, একটু পরে আমরা ওটা নিয়ে বুঝতে পারবো। সাচ দ্যাট মানে কি, যে আমাদের যে সেটের ভিতরে যে পদগুলো, সেগুলো কি এক্স এর আকারে লেখা আছে, মানে এই আকারে আছে। আর এই এক্স এর বৈশিষ্ট্যটা এরপরে লেখা হবে, এক্স সাচ দ্যাট মানে এক্স গুলো কি রকম আকারে আছে, আকারে আছে এক্স এর আকারে। আর এই এক্স গুলো কি হচ্ছে বা এদের বৈশিষ্ট্য কি, যে এটা লিখতে পারি এক্স হলো, আমরা যে কোনো লিখছি, ধর একটা স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা। কত থেকে কতর মধ্যে, আমরা লিখলাম যে এক্স হলো একটা স্বাভাবিক সংখ্যা, আর কি বৈশিষ্ট্য, যে আমার 1 থেকে কতর মধ্যে, 4-এর মধ্যে। তো নোটিস করে দেখি, এটা যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে, এখানে কি লেখা আছে, এখানে আমাদের কি আকারে আছে সেটের পদগুলো, আর এই পদগুলোর বৈশিষ্ট্যটা আমাদের শেষে লেখানো হয়। যে যেমন এক্স হলো একটি স্বাভাবিক সংখ্যা 1 থেকে 4-এর মধ্যে, তাহলে 1 থেকে 4-এর মধ্যে কতগুলি স্বাভাবিক সংখ্যা আছে, এখান থেকে আমরা বার করতে পারি যে 2 3, এগুলো তার ভিতরে এগুলোই আছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এখান থেকে কি একটা সেট বিল্ড করতে পারছি, সেই জন্য আমরা এটাকে বলছি সেট বিল্ডার ফর্ম। আর বৈশিষ্ট্যটা লেখা কিভাবে, এখানে পদটা কিরকম আকারে আছে, আর এখানে আমাদের ওই পদের যেটা বৈশিষ্ট্য সেটা লেখা হয়। যেমন এখানে বৈশিষ্ট্য হচ্ছে একটা হলো কি, একটা স্বাভাবিক সংখ্যা হচ্ছে, আর 1 থেকে 4-এর মধ্যে ওর হচ্ছে মানটা।
ঠিক আছে। আরো এক্সাম্পল দেখ, এখানে দেওয়া আছে যে এখানে যেমন দেওয়া আছে x such that x একটি যুগ্ম সংখ্যা এবং 0 থেকে 14 এর মধ্যে। তাহলে আমাদের x এর বৈশিষ্ট্যটা কি, x এর আকারে পদগুলি আছে আর কেমন দুই যুগ্ম সংখ্যা হচ্ছে 0 থেকে 14 এর মধ্যে। তাহলে 0 থেকে 14 এর মধ্যে যুগ্ম সংখ্যাকে 2 4 6 8 10 12, তাহলে সেগুলো হয়ে গেল আমাদের সেট। তাহলে এটা হচ্ছে আমাদের সেট বিল্ডার ফর্ম। আরো আমরা এক্সাম্পল দিয়ে দেখতে পারি। ধর আমাদের এখানে একটা সেট আছে, এ একটা সেট দেওয়া আছে, এ সেটটা কত হচ্ছে, এ সেটটা হচ্ছে 1/n such that n হলো আমাদের বলতে পারি যে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা, এর কোনো লিমিটেশন দেওয়া নেই। তাহলে এটার ক্ষেত্রে কিভাবে লিখবো, দেখ আমাদের সেট গুলো কি 1/n আকারে আছে, মানে n এর জায়গায় আমাদের স্বাভাবিক সংখ্যা 1/n মানে কি সেট পদগুলো 1/n এর জায়গায় যে বৈশিষ্ট্যটা আছে সেগুলো বসিয়ে আমাদের ওইরকম আকারে আছে। সাচদের বৈশিষ্ট্যটা কি, n হলো একটা কি স্বাভাবিক সংখ্যা। তাহলে এটা আমাদের সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে। এটা যদি আমি নর্মাল ফর্মে নিয়ে যাই, কিভাবে নিয়ে যাবো দেখ, আমরা 1/n মানে কি সবগুলো স্বাভাবিক সংখ্যা, তাহলে 1/1 বসাবো, কমা কি 1/2 বসাবো, তারপরে 1/3 বসাবো, 1/4 বসাবো, সেরকম করে চলতেই থাকবে। ঠিক আছে, এরকম করে চলতেই থাকবে, কারণ স্বাভাবিক সংখ্যার কোনো লিমিটেশন নেই, ওটা ইনফিনিটি পর্যন্ত আছে, সেই জন্য আমরা বলতে পারি এটা চলতেই থাকবে। তো এটাই হচ্ছে আমাদের সেট বিল্ডার ফর্ম থেকে নর্মাল ফর্মে নিয়ে যাওয়া। বুঝতে পেরেছি আশা করি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের তালিকাবদ্ধ পদ্ধতি, এটা হচ্ছে আমাদের ধর্মভিত্তিক পদ্ধতি। এবার নেক্সট কি আছে আমাদের এখানে, কিছুগুলো ইম্পর্টেন্ট আমরা সিম্বল এখানে শিখে রাখবো, যেগুলো আমাদের হেল্প করবে নেক্সট অঙ্কগুলোতে। কি কি সিম্বল, ফার্স্ট যে সিম্বলটা নিয়ে আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে আমাদের বিলংস টু, যেটা আমরা ইউজ করতে, বিলংস টু কথাটার মানেটা কি হচ্ছে, বিলংস টু কথাটার মানেটা হচ্ছে যে আমাদের ধর একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধর তুই তোর বাড়ি কোনোখানে আছে, তুই একটা কোনো গ্রাম থেকে বিলংস করছিস, তো তুই লিখতে পারিস যে আমি এই গ্রামের একজন সদস্য। তার মানে কি, যে আমরা বলতে পারি যে আই এম, মানে তোর নামটা দিয়ে তুই বিলংস টু ড্যাশ গ্রাম। ঠিক আছে, তুই এখানে বিলংস টু কি লিখলি, আমাদের ড্যাশ, যে তোর গ্রামটার নাম, ড্যাশ হবে না, ওটা আলাদা কিছু একটা নাম হবে, তোর নাম ধরে নিচ্ছি ড্যাশ গ্রামের মধ্যে তুমি পড়ছিস, তাহলে তুই বিলংস টু কি ড্যাশ গ্রাম। ঠিক আছে, তুই তোর একটা বন্ধুদের গ্রুপ নিয়ে বানালিস, গ্রুপটার নাম কিছু একটা দিয়ে দিলিস যে তুই বিলংস টু আমাদের কি, আমাদের একটা গ্যাং, মানে গ্যাং বলতে পারিস কি, কিছু একটা দিয়ে দিলিস মিস্ট্রি বয়েজ। ঠিক আছে, মানে তুই নিজের নামটা দিলিস যেটা বিলংস টু কি মিস্ট্রি বয়েজ এর মধ্যে। মানে মেনলি কি বোঝাচ্ছে, যে একটা সেটের ভিতর থেকে যদি কোনো পদকে বোঝানো হয়, তাহলে আমরা লিখতে পারি ওই সেটটা বিলংস টু, ওই পদটা বিলংস টু এই সেট থেকে। ঠিক আছে, এবারে সেটের দিক থেকে যদি এক্সাম্পল বুঝি, তাহলে এই একটা নাম ধর সেট দেওয়া আছে 1 2 3 4, তাহলে আমি এখানে লিখতে পারি এই যে 4 যে পদটা সেটা বিলংস টু কোন সেট থেকে আছে, এ সেট থেকে, এটা হচ্ছে বিলংস টু। এরপরে যদি বলি আমরা 5, তাহলে 5টা কি আমার এ সেটের মধ্যে আছে, নেই, তাহলে আমরা তখন লিখতে পারি যে 5টা নট বিলংস টু আমাদের এ সেট, এটা নট বিলংস টু বা ডাজ নট বিলংস টু চিহ্ন। ঠিক আছে, আবার কি এখানে আছে আমাদের এন্ড চিহ্ন আছে, এন্ড চিহ্নটা আমরা যখন অপারেশন করব তখন বুঝতে পারবো। আবার এটাকে বলা হয় অর, এন্ড এটা মনে রাখবি, এন্ড হলে হলে এ দিয়ে এরকম চিহ্নটা হয়তো, এই এটা মনে রাখবি, এটা হচ্ছে আমাদের এন্ড, তাহলে ওটা ভালোভাবে মনে থাকবে। ঠিক আছে, আর কি হচ্ছে আমাদের, আচ্ছা সাচ দ্যাট, যেটা একটু আগে বললাম আমরা, যে বিস্ময়সূচক চিহ্ন যেটাকে আমরা বিস্ময়সূচক আরো বলছি, কোলন চিহ্নটাকে আমরা কি বলি, সাচ দ্যাট। সাচ দ্যাট মানে এমন ভাবে আছে, যেটা আমরা সেট বিল্ডার ফর্মে দেখ ইউজ করেছি, যে এই 1/n আকারে আছে, 1/n হচ্ছে পদগুলো, এগুলো এমন ভাবে আছে যে, তারপরে বৈশিষ্ট্যটা লিখি, তাহলে এর অর্থ কি, মানে আমাদের এমন ভাবে আছে, যে এমন ভাবে আছে। ঠিক আছে, এটাকে কখনো কখনো এরকম ড্যাশ দিয়েও লেখা হয়। তারপরে কি নেক্সট চিহ্ন, ফর অল এক্স বিলংস টু, ফর অল ভ্যালুজ অফ এক্স, এটা আমরা যখন অঙ্ক করবো আরো বেটার ভাবে বুঝতে পারবো। আর কোনটা, ফর অল ভ্যালুজ, আচ্ছা এই চিহ্নটার মানেটা হচ্ছে যে আমাদের দেয়ার এক্সিস্ট, দেয়ার এক্সিস্ট, এটা মানে হচ্ছে দেয়ার এক্সিস্ট। এগুলো আমরা যখন ম্যাথ করব তখন আমরা মানেটা বুঝতে পারবো। মেনলি তোর এখানে বিলংস টুটা বোঝাটা বেশি দরকার। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে, আমাদের কিছুগুলো আমরা সেটের নিয়ে ডিসকাস বোঝার চেষ্টা করব। সেটার বলছি নাম্বার সিস্টেমের কিছু জিনিস নিয়ে বোঝার চেষ্টা করব, যেটা আমাদের সেটে হেল্প করবে। কি নাম্বার সিস্টেমের যেটা আমাদের মাস্ট দরকার হয় সেটা দেখ, তুই নোটিস করে দেখ এখানে, যে আমাদের নাম্বার সিস্টেমে ন্যাচারাল নাম্বার বা বাস্তব সংখ্যা কোনগুলোকে বলা হয়, যেগুলো আমরা ন্যাচারালি কাউন্ট করতে পারি, মানে 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 যেগুলো আছে, সেগুলো সবগুলো কি হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। ঠিক আছে, এরপর বাস্তব সংখ্যার সঙ্গে যখন আমরা জিরো একটা আমরা অ্যাড করে দিই, তখন এই পুরোটা কি হয়ে গেলো, একটা আমাদের হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা।
ঠিক আছে। তারপরে কি এখানে সবগুলো পজিটিভ নাম্বার আছে ইনক্লুডিং জিরো, তারপরে তার সঙ্গে আমরা কি যোগ করে দিই, যদি -3 গুলো যোগ করে দিই তো এই সবগুলো মিলে আমাদের হয়ে যাবে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ঠিক আছে। এরপরে কি আমাদের কিছু কিছু এরপরে ভগ্নাংশ পাবো, কিছু কিছু আমাদের পয়েন্ট পাবো, কিছু কিছু পয়েন্ট ভগ্নাংশ পূর্ণ পাবো, যেগুলোকে আমরা কি বলতে পারি, রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, মানে যেগুলো p/q ফর্মে আমরা আনতে পারি। ঠিক আছে। এরপরে এই রেশনাল নাম্বারের বাইরেও কিছুগুলো নাম্বার আছে যেগুলো আমাদের ভগ্নাংশ যদি করা হয় তো সেগুলো মিলে না। যেমন তুই নোটিস করে দেখবি √3 কখনো মিলে না। ঠিক আছে। 22 বলতে পারি যে আমাদের পাই কখনো মিলে না, 22/7 হয়। তো এই সবগুলোকে আমরা কি বলতে পারি, এগুলো হচ্ছে আমাদের ইরেশনাল নাম্বার। ঠিক আছে। এরপরে এই সবগুলো নিয়ে আমাদের যতগুলো নাম্বার আছে সবগুলো আমাদের নিয়ে যে নাম্বারটা তৈরি হয় সেটাকে আমরা কি বলছি, বাস্তব সংখ্যা। ক্লিয়ার। এরপর বাস্তব সংখ্যার বাইরে যদি আমাদের রুটের ভিতরে মাইনাস টার্ম কখনো চলে আসে তার মানে সেটা বাস্তব সংখ্যারও বাইরে, যেটাকে আমরা বলতে পারি সেগুলো হচ্ছে আমাদের অবাস্তব সংখ্যা। তো সেগুলো নিয়ে আমাদের এখানে কোনো কাজ নেই। ঠিক আছে। এরপরে আমাদের জানা দরকারি দরকারি কি, যেটা আমাদের কাজের জিনিস। কাজের জিনিসটা কি হচ্ছে, যে আমাদের এখানে কি কি সিম্বল দিয়ে ডিনোট করা হয়। স্বাভাবিক সংখ্যাগুলোকে সবকে আমাদের n দিয়ে ডিনোট করা হয়, অখণ্ড সংখ্যাকে w দিয়ে, জেড দিয়ে পূর্ণ সংখ্যা, আর আর দিয়ে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। কখনো কখনো দেখবি তো যে যদি জেড প্লাস লেখা থাকে তার মানে আমাদের ওটা জেড প্লাস সিকিউরিটি হবে না, তার মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে বোঝানো হচ্ছে, কারণ পূর্ণ সংখ্যার মধ্যে নেগেটিভও থাকে পজিটিভও থাকে, তো আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে জেড প্লাস নাম দিয়ে বোঝানো হয়। সিমিলারলি যদি কোথাও থাকে যে আর প্লাস, তার মানেটা হচ্ছে যে ধনাত্মক বাস্তব সংখ্যা। বুঝতে পেরেছিস আশা করি নাম্বার সিস্টেমের ব্যাপারটা। ঠিক আছে। এরপর নেক্সট যে জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আহ, কত ধরনের আমরা সেট দেখতে পাই ইন জেনারেলি। ঠিক আছে। সেট, টাইপস অফ সেট অনেক ধরনের আছে যেগুলো নিয়ে আমরা একে একে ডিসকাস করব। ঠিক আছে। তো ফার্স্ট যেটা আছে সেটা যেটাকে আমরা বলছি সসীম সেট, তারপরে ইনফাইনাইট সেট, তারপরে হচ্ছে সিঙ্গেলটন সেট, তারপরে হচ্ছে নাল সেট বা এমটি সেট। ঠিক আছে। তাহলে আমরা সব থেকে শেষেরটা নিয়ে আগে ডিসকাস যদি করি, নাল সেট বা এমটি সেট কোনটা, যদি আমরা দেখি যে কোনো সেটের কার্ডিনাল নাম্বার বা পদ সংখ্যা কি শূন্য, তাহলে সেটাকে আমরা কি বলবো, নাল সেট বা শূন্য সেট। যেমন দেখ এ সেটের মধ্যে এ সেটটা কিভাবে দেওয়া আছে, এক্স সাচ দ্যাট এক্স হলো স্বাভাবিক সংখ্যা এবং 1 থেকে 2 এর মধ্যে যার ভ্যালুটা। ঠিক আছে। তাহলে 1 থেকে 2 এর মধ্যে আমাদের স্বাভাবিক সংখ্যা কাউকে পাবো, দেখ 1 থেকে 2 এর মধ্যে আর তো কেউ নেই, মাঝে স্বাভাবিক সংখ্যা কেউ আছে কি, নেই। তার মানে কি আমাদের নাম্বার অফ এ, আচ্ছা এটাকে নাল সেটটাকে নর্মালি ফাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটা মনে রাখবি কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ফাই দিয়ে, শুধু ফাই। ঠিক আছে। তাহলে ফাই এর মধ্যে কে কে আছে, শূন্য কেউ নেই, তাহলে এটা খালি সেট হয়ে গেল। শূন্য সেটটাকে নর্মালি ফাই দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, আর কি একটা খালি সেট দিয়েও রিপ্রেজেন্ট করা হয়। এটা কখনো লিখিস না যেরকম খালি সেটের ভিতরে আমরা ফাই লিখে দেবো তার মানে কি শূন্য সেট, না, এটার মানে আলাদা কিছু মানে বুঝেছি, তাহলে এটা লেখা যাবে না। নাম্বার অফ এটা কি হবে, 0। এরপর সিঙ্গেলটন সেট বলতে কি বোঝাবে, স্বাভাবিক ব্যাপার নামটা থেকেই বুঝতে পারছিস, সিঙ্গেলটন সেট মানে যেটার ক্ষেত্রে নাম্বার অফ এটা কত হবে, 1 হবে। ঠিক আছে। যেমন আমাদের 1 থেকে 3 এর মাঝখানে স্বাভাবিক সংখ্যা কে কে আছে, 1 থেকে 3 এর মাঝখানে স্বাভাবিক সংখ্যা অলরেডি 2 আছে, তাহলে একটাই হচ্ছে, তো তাহলে সেটা কি বলবো আমরা, সিঙ্গেলটন সেট। নেক্সট নেক্সট হচ্ছে আমাদের কি, ফাইনাইট সেট। ফাইনাইট সেট মানে যে সেটের পদ সংখ্যা কি গণনযোগ্য বা কাউন্টেবল, সেগুলোকে আমরা ফাইনাইট সেট বলবো। যেমন 1 থেকে 5 এর মধ্যে যদি পদ সংখ্যা দেখা হয় স্বাভাবিক সংখ্যা, তাহলে সেটা কি 2 3 4 হয়, যেগুলো নাম্বার অফ ইকুয়ালস টু কত হয়, 3, যেটা কাউন্টেবল। বুঝতে পেরেছিস। এরপরে যদি আমাদের পদ সংখ্যাটা গণনযোগ্য না হয় তাহলে সেটাকে কি বলবো আমরা, নট কাউন্টেবল। যেমন এখানে দেখ এক্স বলা হয়েছে যে এক্স হলো বাস্তব সংখ্যা 1 থেকে 5 এর মাঝখানে, তো 1 থেকে 5 এর মাঝখানে বাস্তব সংখ্যা কত হয়, অনেকগুলো বাস্তব সংখ্যা আমরা দেখতে পাই 1 থেকে 5 এর মাঝখানে। তুই যদি নোটিস করে দেখিস 2 আছে, 2 এর পরে 2.0 আছে, এরকম করে ইনফিনিটি অ্যামাউন্ট অফ বাস্তব সংখ্যা আমরা ওইখানে দেখতে পাই। সেই জন্য আমরা এটাকে কি বলবো, আমাদের নাম্বার পে কত আছে, নট কাউন্টেবল বা ইনফিনিটি। বুঝতে পেরেছিস। তাহলে এখানে আমাদের টাইপস অফ সেটের এই 4টা সেট। ঠিক আছে। এরপর আমরা নেক্সট টপিকে চলে যাই। এখানে আমাদের কি বলছে, টাইপস অফ সেটের কি কি আর টাইপ আছে,
ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইকুয়াল সেট বা সমান সেট, ইকুইভ্যালেন্ট সেট আর ইউনিভার্সাল সেট। তো ইকুয়াল সেট কোনটা? তো এখানে পড়লে আমরা বুঝতে পারবো যে সেটের পদ সংখ্যাগুলি ফার্স্ট কথা সমান হবে, ঠিক আছে? মানেটা কি? পদ সংখ্যা সমান হবে মানে দেখ, আর কি আরো বলা হয়েছে যে সেট এ এবং সেট বি এর সব পদগুলি কি একই হবে, মানে পদ সংখ্যা সমান হবে প্লাস পদগুলাও সেম হবে, তাহলে তখন সেটাকে আমরা কি বলবো? সমান সেট। যেমন দেখ এখানে এ একটা সেট 1 2 3 4, আবার বি সেটটাও আমাদের বার হয়ে গেছে কত 4 2 3 1। তো এখানে যে এলিমেন্ট গুলো আছে এখানেও সেম এলিমেন্ট আছে আর ওদের নাম্বারটাও সেম, সেই জন্য আমরা বলতে পারি ওর দুটো কি ইকুয়াল সেট বা সমান সেট, ঠিক আছে? নেক্সট, সমতুল্য সেট কোনটাকে বলবো? যে সেটের পদ সংখ্যাগুলি সমান হবে, ঠিক আছে, কিন্তু ওদের পদগুলি সমান নাও হতে পারে, তো সেগুলো ইকুইভ্যালেন্ট সেট। যেমন তোর এক্সাম্পল দেখ, তোরা কাউকে যখন জিজ্ঞেস করিস, তোদের দাদুর বয়সী কাউকে জিজ্ঞেস করলে ওকে কি বলিস? কাউকে যখন বলতে হয় যে উনি কে, তো আমরা বলতে পারি যে উনি হচ্ছেন দাদু তুল্য লোক, বলতে পারি দাদু তুল্য লোক। তা তুল্য মানে কি? ওদের এজটা সেম কিন্তু ওকে ওর অ্যাকচুয়াল দাদু নাই, তাহলে আমরা বলতে পারি ওটা দাদু তুল্য লোক বা সমতুল্য লোক। মানে কি আমাদের ওই নাম্বার অফ এ মানে সংখ্যাটা সমান হবে কিন্তু আমাদের পদগুলি সেম হবে না, ঠিক আছে? এরপরে যেটা আমাদের আসছে সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। সার্বিক সেট জিনিসটা কি দেখ, সিম্পলি যদি আমরা বোঝানোর চেষ্টা করি, দেখ এরপরে আমাদের নেক্সট টাইপস অফ সেটের মধ্যে কি আসছে? উপসেট। উপসেটটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস সেট তত্ত্বের ক্ষেত্রে। দেখ এটা থেকে কোশ্চেন অনেক বেশি আসে উপসেট থেকে। উপসেট যথার্থ উপসেট তো সেটা আমাদের ভালো করে বুঝে নেওয়া দরকার। কি বলেছে দেখ, এ সেট কে বি সেটের উপসেট বলা হবে যদি আমাদের এক্স বিলংস টু এ হয় আবার এক্স বিলংস টু বি হয়, অর্থাৎ এক্স বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু বি। মানে আমাদের বলতে চাইছে যে ধর এ একটা সেট, ঠিক আছে, এ সেট আছে 1 2 3 4 5 6, তাহলে এ সেটের আমরা যদি কোনো এলিমেন্ট নিয়ে ভিতরের আমরা কোনো এলিমেন্ট নিয়ে আরেকটা সেট তৈরি করি, যেমন বি একটা সেট নিচ্ছে যেখানে আমরা রাখছি ধর 2 3 4, তো তোরা নোটিস করে দেখ এই বি সেটে যতগুলো এলিমেন্ট আছে সেগুলো এ সেটে উপস্থিত আছে, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি যে এই বি সেটটা হচ্ছে এ সেটের উপসেট, বুঝতে পারলি? তাহলে আমরা কি বলতে পারি যে বি সেটটা হলো এ সেটের উপসেট। উপসেটটা কিভাবে লেখা হয়? এরকম সিম্বল দিয়ে লেখা হয়। আচ্ছা এর কতগুলো উপসেট হতে পারে? এর উপসেট কতগুলো হতে পারে? আমাদের এক দিয়েও একটা উপসেট হতে পারে, দুই দিয়েও একটা উপসেট হতে পারে, তিন দিয়েও হতে পারে, আবার দুই তিন মিলেও হতে পারে, চার পাঁচ মিলেও হতে পারে। তো আমাদের কতগুলো উপসেট হতে পারে? একটা সেটের উপসেট সংখ্যা যদি দেখা হয় তো যে সেটটা কতগুলো নাম্বার আছে সেটা আমরা দেখবো, কতগুলো পদ আছে এখানে আমাদের আছে 6টি পদ, তাহলে আমরা এটা 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 6 করে দেবো, তাহলে এতগুলো আমরা উপসেট পাবো। বুঝতে পেরেছি উপসেটকে কিভাবে লেখা হয়? সাবসেট অফ এ দিয়ে, ঠিক আছে? এটা হলো আমাদের উপসেট। উপসেটের মধ্যে আমাদের পুরো সেটটাও একটা নিজের নিজের উপসেট হতে পারে। যেমন আমাদের গুণনীয়কের ক্ষেত্রে থাকে যে আমাদের ধর 24-এর গুণনীয়ক বার করছি, যেমন 1 দিয়েও আর 24 দিয়েও ওটাকে ভাগ করে দেয় 24কে, সেই রকমই হচ্ছে যে উপসেটের ক্ষেত্রে যে এ সেটটা নিজের নিজেরও একটা সাবসেট, তাহলে আমরা এটা লিখতে পারি এ সেটটা নিজের নিজেরও একটা সাবসেট হয়, ঠিক আছে? তারপরে তার মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলা দিয়ে যে সেট তৈরি হবে সেটা তো হবে। বুঝতে পারিস? তাহলে ফার্স্ট শর্ত কি উপসেটের? যে বি সেটের সমস্ত এলিমেন্ট এ সেটের মধ্যে উপস্থিত থাকতে হবে, তাহলে আমরা ওটাকে সাবসেট বলতে পারি, ঠিক আছে? নেক্সট কি বলেছে? যথার্থ উপসেট। তো যথার্থ উপসেট আমরা কাকে বলবো? দেখ যথার্থ উপসেটটা হলো সাবসেটের উপসেটের একটা ভাগ বলতে পারিস। কিরকম? যদি এ সাবসেট অফ এটাকে বলা হয় প্রপার সাবসেট, এ প্রপার সাবসেট অফ বি হয় তাহলে নাম্বার অফ বি গ্রেটার দেন নাম্বার অফ এ হবে, ঠিক আছে? কি বলতে চেয়েছে দেখ, দেখ আমাদের যেমন এখানে এ একটা সেট দেওয়া আছে 1,2, এ সেটের আমরা কতগুলো উপসেট পেতে পারি? দেখ এ সেটের আমরা ম্যাক্সিমাম 4টা উপসেট পেতে পারি। কেন? কি করে? দেখ 2 টু দি পাওয়ার আমাদের দুটো এলিমেন্ট আছে, 2 টু দি পাওয়ার স্কয়ার মানে টোটাল আমরা 4টা উপসেট পাবো। এখানে নোটিস করে দেখ আমরা এখানে 4টা উপসেট লিখেছি। কি কি উপসেট হতে পারে এ সেটের? আমাদের দেখ একটা হতে পারে 5 হতে পারে, একটা 1 দিয়ে হতে পারে একটা উপসেট, একটা 2 দিয়ে হতে পারে আর একটা 1 2 নিজেও একটা উপসেট হতে পারে। বুঝতে পেরেছিস? তাহলে এগুলো সবগুলা কি হলো? প্রত্যেকটাই হচ্ছে আমাদের উপসেট বা সাবসেট। কিন্তু যথার্থ সাবসেট কাকে বলবো? যথার্থ সাবসেট আমরা তাকেই বলবো যেগুলোর মধ্যে আমাদের যেটা মেন সেটের থেকে একটা বা তার বেশি এলিমেন্ট কম থাকবে, ঠিক আছে? তাহলে আমরা মেনলি কি করব, যতগুলো উপসেট আছে তার থেকে ওই যে সেটটা নিজে ওই সেটটা আছে উপসেটের মধ্যে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। মানে দেখ 1,2 এর নিজেও আছে 1,2 এখানে,
তাহলে এটাকে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে বাকি যেগুলো পাবো আমরা সেগুলোকে বলবো আমরা যথার্থ উপসেট। মানে কোনগুলো আমাদের যথার্থ উপসেট যদি দেখিস, যথার্থ উপসেট হবে এই উপরের সেটগুলো, মানে 5, 1 আর 2, এগুলো হলো আমাদের যথার্থ উপসেট বা প্রপার সাবসেট। প্রপার সেটের সাবসেটের মধ্যে মেন সেটের থেকে কমপক্ষে একটি বা দুটি এলিমেন্ট, একটি বা তার বেশি এলিমেন্ট কম থাকবে। যেমন 5 সেটের মধ্যে একটিও এলিমেন্ট নাই, এর মধ্যে একটি এলিমেন্ট কম আছে, এর মধ্যে দুটি এলিমেন্ট কম আছে, তাহলে এগুলোকে আমরা বলবো যথার্থ উপসেট। এরপর তোদের যখন কোশ্চেন আসবে, কোশ্চেনে যদি তোদের মানে অপশনে উপসেটও থাকে আর যথার্থ উপসেট থাকে, তো তোরা দেখিস যে দুইটা দেওয়া আছে, অ্যান্সার বার হয়েছে, তাহলে এটা উপসেট হচ্ছে, যথার্থ উপসেট হচ্ছে। তোদের যদি দুটোই অপশন দেওয়া থাকে তাহলে তোরা কিন্তু যথার্থ উপসেটটাই ক্লিক করবি বা যথার্থ উপসেটটাই আমরা সিলেক্ট করবো। ঠিক আছে, বুঝতে পারছিস? আর যদি না দেওয়া থাকে তাহলে আমরা উপসেটটা সিলেক্ট করব। নেক্সট কি বলেছে, অধিসেট বা সুপারসেট। অধিসেটটা কি, সিমিলার ওই সেটের জিনিসটা হচ্ছে, আমাদের কি বললাম যে সুপারসেটটা হবে অ্যাকচুয়ালি, দেখ আমরা বললাম যে এটা সাবসেট অফ বি, এটা যদি সাবসেট অফ বি হয় তাহলে আমরা এটা উল্টো দিক থেকে যদি বলা হয় তাহলে বিটা আমরা বলতে পারি যে বিটা হচ্ছে এ এর অধিসেট বা সুপারসেট। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে বি এর অধিসেট বা সুপারসেট। তাহলে সেম জিনিসটা হচ্ছে, তাহলে অধিসেট প্রত্যেকটা সেটের যে সেট থেকে অ্যাকচুয়ালি ওই সাবসেটটা তৈরি হচ্ছে সেই মেন সেটটাকে আমরা কি বলবো, অধিসেট বা সুপারসেট। বুঝতে পেরেছিস আশা করি? ভ্যান ডায়াগ্রাম দিয়ে যদি দেখিস তো দেখ, এখানে প্রপার সাবসেটটাকে দেখ, এটা এ সেট বটে, তার ভিতরে দেখ পুরো প্রপারলি ভিতরে আছে আহ, এটা বি সেট, তার প্রপারলি ভিতরে আছে এ সেট। ঠিক আছে, তার জন্য ওটা এ সাবসেট অফ বি বলতে পারি। সাবসেট সিম্বলটার ক্ষেত্রে আমাদের এখানে সমান যে থাকে, যেটা সেটে সাবসেটের ক্ষেত্রে সেটা প্রপার সাবসেটের ক্ষেত্রে থাকে না। ঠিক আছে, এটা মনে রাখার একটা প্রসেস। নেক্সট নোটিস করে দেখ আমাদের কি বলেছে এখানে, সূচক সেট। সূচক সেট আমরা কোনটাকে বলবো, যে যে সেটের এ সেটের সমস্ত উপসেটগুলি নিয়ে তৈরি যে সেট, তাকে বলা হয় এ সেটের পাওয়ার সেট। মানে কি, এ সেটে যতগুলি উপসেট হবে সেই সব সেটগুলি যদি আমরা একটা সেটের ভিতরে রেখে দিই তাহলে সেই উপসেট সেই সেটটাকে আমরা বলবো পাওয়ার সেট অফ এ। বুঝতে পেরেছিস? তাহলে এই সেটে দেখ কতগুলো উপসেট হবে, 1,2 যদি হতো চারটা উপসেট হবে, 5, 1, 2, 1,2, এগুলো এক একটা সেট। এই সেটগুলো আমরা আরেকটা সেটের ভিতরে রাখছি, সেই পুরো সেটটাকে আমরা কি বলবো, ওর পাওয়ার সেট। ঠিক আছে, তাহলে যে কোনো সেটের পাওয়ার সেট হচ্ছে ওই সেটের উপসেটগুলি নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হচ্ছে ওর পাওয়ার সেট। এখানে একটা ভালো জানার বিষয় হচ্ছে যে যখন আমরা দেখ, নোটিস করে দেখ, আমরা যে কোনো সেটের ক্ষেত্রে যখন এ একটা সেট হয়, ধর আমরা লিখি 1,2,3, আমরা যদি লিখি 3টা, তো 3 একটা পদ, সেটা আমাদের কি হয়, বিলংস টু এ হয়। তাহলে একটা পদ সবসময় আমাদের বিলংস টু থাকে, আর যদি একটা সেট বলা হয় যে আমরা এটা সেটের আকারে লিখি, তো এটা তখন সাবসেট হয়ে যায় কার, এ সেটের। কিন্তু এর ক্ষেত্রে আমাদের কি হবে, তার পাওয়ার সেটের ক্ষেত্রে যখন আমাদের বলা হবে, দেখ পাওয়ার সেটের ক্ষেত্রে যদি পি অফ এটা পাওয়ার সেট হয়, তাহলে আমরা যদি এখানে লিখি যে 1, এটা একটা সেট, কিন্তু এটা একটা এজ এলিমেন্ট হিসেবে কাজ করছে এই পাওয়ার সেটের ভিতরে, তাহলে আমরা এটা বিলংস টু লেখা হবে পি অফ এ। আর এটা সাবসেট হিসাবে কখন লেখা হবে, যখন আমাদের এটা ডবল ব্র্যাকেটের ভিতরে থাকবে, তখন এটা একটা সেট হিসাবে ডিনোট করা হবে, তখন এটা হবে সাবসেট অফ পি অফ এ। বুঝতে পেরেছিস? এরপর একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের উপসেট সংখ্যা আর সূচক সেটের পদ সংখ্যা, যথার্থ উপসেট সংখ্যা, সেইগুলো। ঠিক আছে, তো নোটিস করে দেখ, আমরা যথার্থ উপসেট সংখ্যার ক্ষেত্রে যদি বলিস, দেখ আমাদের উপসেট সংখ্যা যদি দেখিস, তো আমরা এক্সাম্পলটা দেখালাম যে যে কোনো যদি সেট হয়, তো যে কোনো সেটের উপসেট সংখ্যা কি হয়, সেই সেটে যতগুলো পদ থাকে সেগুলো 2 টু দি পাওয়ার n করে দিলে আমরা কি পেয়ে যাবো, ওর উপসেট সংখ্যা। আর যে কোনো উপসেট থেকে আমরা কাকে, ওই নিজের সেটটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে যেগুলো পড়ে থাকবে সেটা হচ্ছে আমাদের উপসেট। ঠিক আছে, তাহলে আমাদের যে কোনো যথাযথ উপসেট থেকে একটা সেট বাদ দিলে আমাদের বাকি উপসেট গুলো পাচ্ছি, সেগুলো হচ্ছে আমাদের যথার্থ উপসেট। তাহলে আমাদের 2 টু দি পাওয়ার n থেকে -1 করলে আমরা কি পেয়ে যাবো, যথার্থ উপসেট সংখ্যা। বুঝতে পেরেছিস? তাহলে এখানে আমাদের সেটাই লেখা আছে, দেখ উপসেট সংখ্যা যে কোনো সেটের কি হয়, 2 টু দি পাওয়ার n হয়। যদি সূচক সেটের পদ সংখ্যা বলা হয়, তো সূচক সেটে কতগুলো পদ থাকবে, দেখ আমাদের যতগুলো উপসেট সংখ্যা থাকবে ততগুলোই পদ থাকবে, তো সেটা হবে 2 টু দি পাওয়ার n। কিন্তু যথার্থ উপসেট সংখ্যা যখন বলা হবে সেটা কত হবে, 2 টু দি পাওয়ার n - 1, মানে একটা পদ কম থাকবে উপসেটের থেকে। বুঝতে পারছিস? এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের, বলতে পারিস যে সেটের ক্ষেত্রে এগুলো থেকে এমসিকিউ আসে, সেগুলো আমাদের এখান থেকে অনেক বেশি এমসিকিউ আসে, তো সেই জন্য এটা ভালো করে আয়ত্ত করে নেওয়াটা উচিত। বুঝতে পেরেছিস? দেখ এরপরে আসছে আমাদের কিছুগুলো ইন্টারভালের ব্যাপার। ইন্টারভাল মানে কি, ইন্টারভাল মানে হচ্ছে যে আমাদের বিস্তার। ঠিক আছে, বিস্তারটা আমরা কি করে লিখি, দেখ আমাদের যদি এখানে দেওয়া থাকে যে ব্র্যাকেটের ভিতরে a, বি, তার মানেটা হচ্ছে যে এক্স যে পদটা আছে সেটা আমাদের এ আর বি এর মধ্যে আছে,
কিন্তু ওর সমান নেই, তখন ওটা আমরা কিভাবে লিখবো? দেখ এখানে আমরা লিখতে পারি যে এই যে আমাদের একটা নাম্বার লাইনের মধ্যে এ আর বি প্লট করলাম, আর এখানে এ আর বি এর মধ্যে মানে এখানে ধর এ আছে, এখানে বি আছে, তো এ আর বি কে মানে মানটা এ আর বি এর সমান হবে না, কিন্তু এ আর বি এর মধ্যে হবে, তো এটাকে আমাদের বলা হয় ওপেন ইন্টারভ্যাল। তাহলে এটাকে এরকম লেখা হয়, এই সার্কেলটা ভরাট আমরা করব না, তার মানে এ আর বি মানটা নেওয়া যাবে না, এ আর বি এর মাঝখানের মানটা নেওয়া হবে। ঠিক আছে, এরপর আমাদের যদি এরকম ব্রেকেট দেওয়া থাকে থার্ড ব্রেকেট, তার মানে হচ্ছে এ লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু বি, তার মানে এ আর বি এর মধ্যে মানটা হবে, আবার এ আর বি ও মানটা নিতে পারি আমরা, এটাকে আমরা বলি ক্লোজড ইন্টারভ্যাল। সেটাকে আমরা এরকম লেখা যেতে পারে, এ আর বি এর মাঝখানে নিচ্ছি, এটাকে আমরা ভরাট করে দেবো, যেটা আমাদের সার্কেলটা আছে সেটা। ঠিক আছে, আর তার মাঝের মানটা হবে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্লোজড ইন্টারভ্যাল। ঠিক আছে, এরপর যদি এক সাইডে আমাদের থাকে ওপেন ইন্টারভ্যাল, এক সাইডে ক্লোজড ইন্টারভ্যাল, তাহলে এটাকে বলা হয় সেমি ওপেন ইন্টারভ্যাল বা সেমি ক্লোজড ইন্টারভ্যাল। তার মানে কি এক্স সাচ দ্যাট এ লেস দেন, দেখ যেদিকে আমাদের ওপেন ব্র্যাকেট আছে মানে ফার্স্ট ব্র্যাকেট আছে সেটা ওপেন ইন্টারভ্যাল দিয়েছি মানে এ লেস দেন এক্স, আর যেদিকে আমাদের থার্ড ব্র্যাকেট আছে সেটা হচ্ছে আমাদের ক্লোজড ব্র্যাকেট, অর্থাৎ এটা ক্লোজ ইন্টারভ্যাল মানে এ লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু বি। ঠিক আছে, তাহলে যেখানে ওই ব্র্যাকেটটা থাকবে সেখানে লেস দেন শুধু থাকবে, আর এই যেখানে থার্ড ব্র্যাকেট থাকবে সেটা লেস দেন ইকুয়ালস টু। এটা মানটা কি আছে, এদিকে আমাদের ওপেন আছে আর এদিকে আমাদের ক্লোজড আছে। বুঝতে পেরেছিস আশা করি, এটা হচ্ছে ইন্টারভ্যালের ব্যাপার, যেটা তোদের অনেক বেশি কাজে আসবে, শুধু সেট তথ্য নয়, যখন তোরা রিলেশন ফাংশনের চ্যাপ্টার গুলো পড়বি সেখানেও আমাদের এই ইন্টারভ্যালের ব্যাপারটা যখন আমরা সেট বিল্ডার ফর্মে ইউজ করব তখন আমাদের অনেক বেশি কাজে আসবে। বুঝতে পেরেছিস? তাহলে এই ভিডিওটাতে আমি আর কিছু ডিসকাস করছি না। দেখ নেক্সট আমাদের কি বলা হয়েছে, নেক্সট বলা হয়েছে আমাদের দুটা সেটের ইউনিয়ন, বলতে পারিস যে দুটা সেটের ইউনিয়ন বা দুটি সেটের যোগফল, এগুলি আমাদের পড়ছে সেটের অপারেশনের মধ্যে পড়ছে, অপারেশনের মধ্যে যে আমাদের সেটের যোগ বিয়োগ বা কিরকম কিরকম অপারেশন হতে পারে। তো ভালো করে নোটিস করে দেখ, ফার্স্ট যেটা দিয়েছে আমাদের ইউনিয়ন অফ টু সেটস। ইউনিয়ন অফ টু সেটস মানে কি হচ্ছে, যে দুটো সেটের আমরা যোগ বা একসাথে লিখবো। ইউনিয়ন মানে বুঝতে পারছি যে একসাথে, স্টুডেন্ট ইউনিয়ন বা একসাথে অনেক জিনিস বোঝানো হয়, সেটাকে কি ইউনিয়ন হিসেবে লেখানো হয়। তাহলে যেমন আমাদের দেখা যাচ্ছে কিভাবে লেখা হয়, এ ইউনিয়ন বি হিসাবে লেখা হয়, এটাকে লেখা হয় হয়তো এ অথবা বি হিসাবে লেখা হয়, এ এবং বি উভয়ই লেখা হয়। তাহলে এক্সাম্পল দেখ, এ একটা সেট হচ্ছে বি একটা সেট, তাহলে এ ইউনিয়ন বি মানে কি এ আর বি মিলে টোটাল কতগুলো এলিমেন্ট হবে আমরা সেগুলো লিখবো। তাহলে 1 2 3 4 5 6, তাহলে আমাদের টোটাল এলিমেন্ট কত হবে 1 2 3 4 5 6। বুঝতে পেরেছিস? এরপর এর মধ্যে যদি কোনো রিপিটেড এলিমেন্ট থাকে, যেমন ধর আমরা লিখতে পারি যে আমাদের আছে এখানে এক, আহ, এখানে আছে 1 2 3, আবার আছে বি এর সেটের মধ্যে আছে আমাদের ধর 2 3 আর 4। তাহলে এ ইউনিয়ন বি মানে আমাদের কি দুই, দুই আর তিনটা রিপিটেড আছে, তো আমরা তো সেটা রিপিটেড লিখি না, তাহলে আমরা একসাথে লিখবো, তাহলে 1 2 3 4 হবে আমাদের এ ইউনিয়ন বিটা। ঠিক আছে, এরপর নেক্সট কি বলেছে আমাদের, দুটি সেটের মধ্যে ছেদ বা দুটি সেটের মধ্যে বলতে পারি যে ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি উল্টা ইউ, ইউটা ডি বাজি দিয়ে দিয়েছে, তাহলে এটাকে আমরা কি বলছি ইন্টারসেকশন। তাহলে এ এবং বি এবং এ এবং বি উভয়ই বলতে পারি আমরা এটাকে। তাহলে এ একটা ধর সেট আছে বি একটা সেট আছে, তাহলে এদের ইন্টারসেকশন মানে কি দুটোর মধ্যে যদি আমাদের যেগুলো কমন এলিমেন্ট সেগুলোকে আমরা বলবো ইন্টারসেকশন। যেমন এ ইন্টারসেকশন বি কত আছে 4 আছে, এখানে এ আর বি এর মধ্যে কমন কি আছে 4 আছে, তাহলে যেগুলো কমন এলিমেন্ট সেটাকে ইন্টারসেকশন দিয়ে লেখা হয়। তোরা যদি ছবিটা দেখি সেখানেও বুঝতে পারবি ইউনিয়ন মানে কি বোঝানো হচ্ছে, এই পুরাটা হচ্ছে আমাদের সার্বিক সেট। ঠিক আছে, তার মধ্যে আমাদের এই সার্কেলটা এ হচ্ছে, এই সার্কেলটা বি, তাহলে এ ইউনিয়ন বি মানে এ আর বি মিলে টোটাল যতটা এরিয়া আমাদের এখানে কভার হয়েছে। ঠিক আছে, সিমিলারলি ইন্টারসেকশন যখন দেখছি এ এটা সেটটা আর এটা বি সেট, তাহলে এ আর বি এর আমাদের কমন কোন এরিয়াটা আছে এই এরিয়াটা, তো এটাকে আমরা বলছি ইন্টারসেকশন। বুঝতে পেরেছি আশা করি। এরপর দেখ আমাদের যদি কোনো সময় কিছু কিছু সেটে কি হয়েছে এ আর বি এর মধ্যে কোনো আমরা কমন এলিমেন্ট পাই না, তখন সেটাকে আমরা কি বলবো, এ ইন্টারসেকশন বি তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই মানে কি শূন্য সেট। এ ইন্টারসেকশন বি যদি 5 হয় তার মানে আমরা ওটাকে ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট বলতে পারি। ঠিক আছে, নেক্সট নেক্সট চলে আসছে কি দেওয়া আছে আমাদের, ইন্টারসেকশন অফ টু সেটস। আচ্ছা এটা তো হলো কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট সেট বা পূরক সেট। কমপ্লিমেন্ট সেট বা পূরক সেটটা কি হচ্ছে, এটাকে লেখা হয় এ কমপ্লিমেন্ট মাথায় সি বা এ মাথায় ড্যাশ। ঠিক আছে, কমপ্লিমেন্ট সেটের জন্য আমাকে মাস দরকার কি সার্বিক সেটটা জানা দরকার, তাহলে এখানে নোটিস করে দেখ এস যদি একটা সার্বিক সেট হয় বা ইউনিভার্সাল সেট হয়, আর এ একটা তার মধ্যে একটা সেট 3 4 5 হয়, তাহলে আমাদের এ কমপ্লিমেন্ট মানে কি আমাদের এই ইউনিভার্সাল সেটের মধ্যে এটা বাদ দিয়ে বাকি যে যে এলিমেন্ট গুলো পড়ে আছে সেগুলো হবে আমাদের এ কমপ্লিমেন্ট, মানে এ কমপ্লিমেন্ট মানে এর পরিপূরক। বুঝতে পারছিস? তাহলে এখানে এই ইউনিভার্সাল সেটের মধ্যে এর পরিপূরক যদি বাদ দিয়ে দিস, তাহলে এখানে যেমন আছে 3 4 5 আছে, তাহলে 3 4 5 বাদ দিয়ে বাকি যেটা পড়ে থাকবে সেটা হবে আমাদের কমপ্লিমেন্ট সেট। তাহলে কে কে পড়ে থাকবে 1 2
আমাদের 6 7 8, এখানে 3টা হবে না, এটা মিস্টেকলি হয়ে গেছে, তাহলে 1 2 6 7 8 এগুলো হবে আমাদের কমপ্লিমেন্ট সেট, মানে এস সেট থেকে মেনলি আমরা এ কে বাদ দিয়ে দিই। বুঝতে পেরেছিস? ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাকে জেনে রাখা দরকার, যেটা হচ্ছে দুটি সেটের মধ্যে আমাদের বলতে পারিস অন্তরটা। ঠিক আছে, তাহলে এ একটা ধর একটা সেট দেওয়া আছে 1 2 3, ঠিক আছে। বি একটা সেট দেওয়া আছে, যেটা আছে ধরে লে এখানে 2 3 4, ঠিক আছে। তাহলে আমাদের যদি এ মাইনাস বি লেখা হয়, এ মাইনাস বি, এ মাইনাস বিটার অর্থ হচ্ছে হচ্ছে দেখ এখানে এ একটা সেট হচ্ছে, বি একটা সেট হচ্ছে, তাহলে এ মাইনাস বি কথাটা মানে হচ্ছে যে এ সেট থেকে বি সেট আমাদের বাদ দিতে হবে। তার মানে কি, বি সেট নিজে বাদ চলে যাবে, প্লাস বি সেট কি করবে, যে তার সঙ্গে যেগুলো কমন এলিমেন্ট সেগুলো বাদ এ সেট থেকে নিয়ে চলে যাবে। তাহলে আমরা কি বলবো এটাকে, এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু কত হবে, 1 হবে। আবার সিমিলারলি আমরা যদি বি মাইনাস এ লিখি, বি মাইনাস এ মানে কি হচ্ছে আমাদের বি সেট কি করবে, এ সেট এখানে বাদ চলে যাবে, তাহলে এ সেট নিজের কমন এলিমেন্ট গুলো নিয়েও চলে যাবে, তাহলে বি মাইনাস এ মানে কোনটা হবে, এখানে এটা বাদ চলে যাবে, তাহলে শুধু কে পড়ে থাকবে, 2 পড়ে থাকবে, তাহলে শুধু 2। তাহলে এটাকে আমরা এ মাইনাস বি আর বি মাইনাস এ বলছি। বুঝতে পেরেছি? ঠিক আছে। নেক্সট আসছে আমাদের প্রতিসম অন্তর। প্রতিসম অন্তর জিনিসটা কি হচ্ছে, যে প্রতিসম অন্তর মানে এ সিমেট্রিক বি এরকম ভাবে লেখা হয়। প্রতিসম অন্তর কথাটা মানে হচ্ছে যে এ মাইনাস বি আর ইউনিয়ন যদি বি মাইনাস এর করা হয়, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আমাদের প্রতিসম অন্তর। মানে কোনটা, ধর এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি, এটা হচ্ছে, ঠিক আছে, এ সেট থেকে বি সেট ছেড়ে চলে, মানে বি সেট বাদ চলে গেছে, আর বি মাইনাস এ মানে কি বি সেট থেকে এ সেট বাদ চলে গেছে। তাহলে এই দুটার মধ্যে আমাদের যদি দেখিস ইউনিয়ন করিস, তো আমাদের এই এরিয়াটাই পড়ে থাকছে, তাহলে এটাকে বলছি আমরা এ মাইনাস বি। বুঝতে পেরেছি আশা করি? ঠিক আছে। আচ্ছা, ডুয়ালিটি থিওরি কোনটা হচ্ছে, ডুয়ালিটি থিওরি বা দ্বৈত থিওরিটা এদের ক্লাস 11-এ অনেক কম দেওয়া আছে, এটা তোদের যখন হায়ার স্টাডিজে যাবি সেখানে তখন আরো বেশি করে এটা বেটার ডিটেলস দেওয়া আছে। তোদের এখানে কি মনে রাখতে হবে দেখ, এখানে তোকে মেনলি মনে রাখতে হবে আমাদের ইউটাকে ইন্টারসেকশন করতে হবে, আর ইন্টারসেকশন থাকলে ইউ করতে হবে, এটা হচ্ছে আমাদের দ্বৈত হবে। মানে কি, ধর কোনো ফর্মুলা দেওয়া আছে এ ইউনিয়ন বি ইউনিয়ন, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটার ফর্মুলা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে এর যদি দ্বৈত ভেদ বার করি তো আমাদের কি হবে, ইউটা ইন্টারসেকশন হয়ে যাবে আর ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যাবে। তাহলে দেখ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি হয়ে যাবে। এটার সমান আমাদের ফর্মুলাটা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। যদি দুটো ফর্মুলাই মানে কারেক্ট হয়, তাহলে আমরা বলতে পারি যে এটা হলো দ্বৈত অভেদ। ঠিক আছে। যেমন এ ইউনিয়ন ইউ যদি করা হয়, এ ইউনিয়ন ইউ এর ক্ষেত্রে আমাদের নর্মালি কি হবে, এ ইন্টারসেকশন হবে। এবার এ ইন্টারসেকশন ইউ ইকুয়ালস টু আমাদের তো ইউ হবে না, ঠিক আছে, তাহলে ইন্টারসেকশন অন্য কিছু করতে হবে আমাকে। তাহলে আমরা দেখ এ ইন্টারসেকশন যদি আমরা ফাই করি, তাহলে ফাই এর সঙ্গে যদি এ কে ইন্টারসেকশন করা হয়, তাহলে ফাই তো আমাদের শূন্য এলিমেন্ট, তাহলে শূন্যর সঙ্গে এ কে ইন্টারসেকশন কি হবে, কিছুই নেই, তার মধ্যে কোনো মিল নেই। শূন্যর আর এর এ যে কোনো একটা সেট হয়, তার মধ্যে কি কোনো মিল থাকবে, কোনো মিল নেই, তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা ফাই হয়ে যাবে। তাহলে এটাকে আমরা বলছি ডুয়ালিটি থিওরি বা দ্বৈত অভেদ। ঠিক আছে। তাহলে আমাদের এই ভিডিওটাতে আমরা এতটাই ডিসকাস করছি। নেক্সট পার্টে তোমাদের আরো কিছু অপারেশন প্লাস কিছুগুলো আমাদের শর্ট ট্রিক্স আর কিছুগুলো আমাদের সূত্র এখানে লেখা হবে। ঠিক আছে, আর সেগুলো দিয়ে আমরা অঙ্ক সলভ করব। বুঝতে পেরেছিস? তাহলে নেক্সট পার্টে বাকিটা দেখে নিস।